সাধারণ মানুষের প্রশ্ন এত দেরি হচ্ছে। দীর্ঘদিন ধরে উনি যে সমস্ত কাণ্ড কারখানা করেছেন এবং ইন কনসাল্টিং উইথ অভিষেক বন্দ্যোপাধ্যায় জলের মতো স্পষ্ট, বিশেষ করে ফলতার ইস্যুতে এবার দেখে নেবেন আপনারা, এবং আরজি কর ইস্যুতে আপনারা দেখে নেবেন যে যে কল ডিটেলসটা পাচ্ছে, আজকে যে টাওয়ার লোকেশন থেকে পাচ্ছে, এই যে চ্যাটিংগুলো পাচ্ছে, এইখান থেকে তো আমাদের এক্স মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক বা প্রধানমন্ত্রী হোক, এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আজকে সিআইডি যদি রেড করে থাকে, নিশ্চয়ই তাদের একটা আইনটা সব ক্ষেত্রে সমান হওয়া দরকার। এই কদিন আগে বাংলাদেশের হাদিকে নিয়ে যে আলোড়ন সৃষ্টি হয়েছে একটা কথার মধ্যে, রাস্তা পথ চলার মাঝে যখন যদি কখনো ফুল দেখেন, আপনি ফুলটা কুড়িয়ে নেবেন, কারণ সুগন্ধির জন্য। কিন্তু এখন রাস্তায় হাঁটতে গিয়ে যদি আপনি নড়বড় মানে মানুষের বিষ্ঠা যদি পান, আপনি 10 হাত দূরে ঘৃণায় সরে যাবেন। তৃণমূলের আজকে এই অবস্থাটা হয়েছে, চতুর্দিকে মানুষ এত ঘৃণা করছে, চতুর্দিকে এত ঘৃণা। আজকে দেখলাম আমি সল্টলেকে সব্যসাচী দত্ত, একজন কাউন্সিলর, আচ্ছা তাকে এতদিন ধরে পচা ডিম, এখন দেখছি গোবর ছুঁড়ে মারছে। সুজিত বসু অ্যারেস্ট হয়েছে, আপনারা কি জানেন? সে আজকে জেলে রাজার হালে আছে। ও কি রাজনৈতিক আসামি? কখনো নয়, জেনারেল ক্যাটাগরি। তাকে দেখুন আজকে কি অবস্থা রেখেছে। অতএব আমি আমার তীব্র প্রতিবাদ হচ্ছে গিয়ে যে জেলে যারা যাচ্ছে, এবং কাস্টডি ট্রায়াল কেন হবে না? কারণ আপনারা জানেন যে প্রশান্ত বর্মন একজন খুনি, ভিডিও, উনি আজকে নীলগাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার অফিসে যাচ্ছে, অথচ পুলিশ ধরতে পারছে না। আচ্ছা ছেড়ে দিন তো ভাই, আগে তো সরকার করতে পারেনি, আপনি এই নতুন সরকার এসছে, আমাকে এখন বলবে যে আমি বিজেপি বিরোধী অমুক। আমি ন্যায় কথাটা বলছি, এই 4 তারিখের পরে যখন নাকি আজকে এই বিজেপি সরকার এলো, আপনি বলুন তারপরে এখন পর্যন্ত কেন এই প্রশান্ত বর্মন ভিডিও অ্যারেস্ট হলো না? কী কারণে হলো না? কী কারণে হতে পারছে না? আমাদের এখন উন্নত প্রযুক্তি এসে গেছে, অথচ কোটি কোটি টাকা আয় করেছে। এই পশ্চিমবাংলায় এই ভোটে বিগত সরকারকে চলে যাওয়ার জন্য সারা ভারত বেঁচে গেছে। যদি অপরাধী হয় অন্যান্য যেদের মতো, তাদের ওনাকেও অ্যারেস্ট হবে, ওনারও শাস্তি দিতে হবে। কেননা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 361 বলছে যে একমাত্র প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ছাড়া ক্রিমিনাল কেস হয় না। যার জন্যই আপনাদের এর আগেও বলেছি, ইন্দিরা গান্ধী অ্যারেস্ট হয়েছে, জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, লালু প্রসাদের জীবন একেবারে শেষ হয়ে গেছে, কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, উনি অ্যারেস্ট হবে না কেন? আপনাদের সকলকে স্বাগত। রাজ্যে ক্ষমতার পরিবর্তন হয়ে গেছে প্রায় 1 মাস হলো, কিন্তু ক্ষমতা পরিবর্তনের পর থেকে যে সমস্ত দিকগুলো আমাদের চোখের সামনে আসছে, সেগুলো প্রত্যেক দিন আমাদেরকে চমকিত করছে। আজকে যেমন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা আমাদের আরও বেশি মনে প্রশ্ন তুলল, সেটা হচ্ছে কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘিরে ফেলল সিআইডি। এই বিষয় নিয়ে আজকে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। স্যার নমস্কার, ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত। বিধানসভা নির্বাচন হয়ে গেছে, শপথ গ্রহণ হয়ে গেছে, মন্ত্রিসভা সম্প্রসারণ প্রায় অনেকটাই এগিয়ে গেল, অথচ স্যার প্রতিদিন এই বিগত 1 মাসের মধ্যে প্রতিদিন এমন কিছু কিছু ঘটনা আমাদের চোখের সামনে হচ্ছে যে প্রতিদিনই আমরা একটু একটু করে চমকিত হচ্ছি। কিছুক্ষণ আগে দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সিআইডি সেটা ঘিরে ফেললো এবং প্রচুর সিআইডির বাহিনী ওখানে মোতায়েন রয়েছে। আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। আমি দেখলাম যে কয়েকদিন আগে প্রায় 2.5 থেকে 3 লক্ষেরও বেশি মানুষ, আপনারা যারা দেখেছেন, সবচেয়ে বড় কথা যে আপনাদের কমেন্টসগুলো। আমি পুরুলিয়া গিয়েছিলাম, একজন আমাকে দেখাচ্ছে যে আমি তো দেখিনি, ভাবতেও পারিনি যে এত সুন্দর কমেন্টস দেখেই বোঝা যায় যারা আপনাদের এই চ্যানেলটা দেখে তারা কিন্তু আমার থেকেও অনেক ভালো আইন জানে। খুব ভালো লেগেছে আমার যে তারা আইনের ব্যাপারটা নিয়ে পরামর্শ দিচ্ছে, তাই আমার খুব ভালো লেগেছে। এবার বলি, এই যে সিআইডি বলুন, ইডি বলুন, সিবিআই বলুন, এইগুলো যে রেড হচ্ছে, নোটিশ দিচ্ছে, এটা কিন্তু নতুন পার্লামেন্টে হয়নি। এটা কিন্তু নতুন বিধানসভায় যেমন অপরাজিত বিল একটা ঝট করে দিল, এটা হয়নি। এটা কিন্তু বিগত দিনের যে সমস্ত আইনগুলো, সেগুলো ইমপ্লিমেন্টেশন হচ্ছে। এটা নিয়ে আমাদের কোনো চিন্তার কারণ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমি একটুখানি পরিসংখ্যান দিই দর্শকবৃন্দ, আপনাদের একটু জানাই যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে টোটাল জেল রয়েছে হচ্ছে গিয়ে 59। কীভাবে? 23টা ডিস্ট্রিক্টের হচ্ছে গিয়ে সংশোধনাগার 23টি, আর হচ্ছে আপনার সাব জেল যেটা রয়েছে সেটা মিলিয়ে টোটাল 59টি হচ্ছে গিয়ে টোটাল সংশোধনাগার। আপনারা কি জানেন এই জেলের মধ্যে এখন পর্যন্ত প্রায় 22,000 বিচারাধীন বন্দী আজকে ওখানে রয়েছে? কেন আজকে এই প্রশংসা বলছি আপনাদের? আমার খুব খারাপ লাগছে
যে এই জেলে যে 22,000 বন্দি বিচারাধীন রয়েছে, তারা সব গরিব মানুষ, তারা সব গরিব, বা অ্যাট দ্য টাইম অফ ডিসচার্জিং ডিউটিস তারা হয়তো ইমপ্লিকেটেড হয়েছে। ওখানে কেউ আজকে হাইকোর্টে যেতে পারছে না, সুপ্রিম কোর্টে যেতে পারছে না। 22,000, আপনারা একটু খোঁজ দিন, উইকিপিডিয়ায় যান, দেখুন ওখানে কোনো রাজনৈতিক নেতা নেই, কোনো রাজনৈতিক নেতা নেই। কেন আজকে আপনাদের এই কথাটা বলছি? আজকে এক্স চিফ মিনিস্টার মাননীয়া আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আপনি যে প্রশ্নটা করলেন, সাধারণ মানুষের প্রশ্ন এত দেরি হচ্ছে কেন? দীর্ঘদিন ধরে উনি যে সমস্ত কাণ্ড কারখানা করেছেন, এবং ইন কনসাল্টিং উইথ অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা এটা ইট ক্যান্ট বি রুলড আউট। কারণ আমরা এখন জলের মতো স্পষ্ট, বিশেষ করে ফলতার ইস্যুতে। এবার দেখে নেবেন আপনারা, এবং আরজি করের ইস্যুতে আপনারা দেখে নেবেন যে যে কল ডিটেলসটা পাচ্ছে, আজকে যে টাওয়ার লোকেশন থেকে পাচ্ছে, এই যে চ্যাটিংগুলো পাচ্ছে, এইখান থেকে তো আমাদের এক্স মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক, বা প্রধানমন্ত্রী হোক, এখান থেকে বেরিয়ে আসার কোনো রাস্তা নেই। আজকে সিআইডি যদি রেড করে থাকে, নিশ্চয়ই তাদের একটা গ্রাউন্ড রয়েছে। মজার কথাটা কি জানেন তো? মজার কথা হচ্ছে কি, যে হাইকোর্ট যখন নাকি আজকে একটা নির্দেশ দিচ্ছে, এই বিগত দিনের সরকার এটা মানেনি, উল্টে হাইকোর্টের মানে এজলাস ঘেরাও করে দিচ্ছে, বিচারকের বাড়ি ঘেরাও করে দিচ্ছে। বিচারক যদি হি হয়, মানে ওনার স্ত্রী এগেনস্টে একটা কেস করে দিচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার একটা। অথচ আবার নিজের যখন বিপদ হচ্ছে, এই হাইকোর্টেই যাচ্ছে। অবশ্য দেখুন, আমি মনে করে থাকি আইনটা সব ক্ষেত্রে সমান হওয়া দরকার। এই কদিন আগে বাংলাদেশের হাদিকে নিয়ে যে কথাবার্তা বলেছে, আমার বাংলাদেশে বহু আত্মীয় পরিজন আছে, বাংলাদেশে এই মাত্র আমি 5-6 বার গেছি, প্লাস ওখানে সাংস্কৃতিক যে সমস্ত আলোচনাগুলো হয় আমাদেরকে ইনভাইট করে নিয়ে যায়। যে আলোড়ন সৃষ্টি হয়েছে একটা কথার মধ্যে, যে হাদিকে নিয়ে, দেখুন আপনারা জানেন হাদিকে নিয়ে মৃত্যুর ঘটনাটা মেঘালয় গেল, তার আগে অনেকে জানে না দুবাই মেঘালয় হয়ে এই বনগাঁ। আচ্ছা, বনগাঁতে কেন এলো? ওরা বলছে অনুপ্রবেশ করে আমরা ঘুরেছি। কেন তুমি আজকে ওখানে ফেন্সিংটা দেওয়া হলো না? আজকে যে নতুন সরকার উইদিন এ ভেরি শর্ট পিরিয়ড, 7 দিনের মধ্যে কি করে ফেন্সিংটা দিয়ে দিল? আপনারা এটা প্রশ্নটা নিজের মনে করুন, কারণ উদ্দেশ্য মহৎ ছিল না। আজকে এক্স মুখ্যমন্ত্রী হোক আর যেই হোক, যদি আইন ভঙ্গ করে, তাহলে তার এগেনস্টে তদন্ত হবে, তদন্ত যদি প্রয়োজন মনে করে অ্যারেস্ট হবে। আমার মনে হয় আজকে আমি আপনাদের একটা খুব স্পষ্ট বার্তা দিতে চাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে বিগত 15 বছর, ধরুন 2 বছর বাদ দিয়ে 13 বছর থেকে যেভাবে নাকি চরম অরাজনিত, মানে মানুষের মৃত্যুর জন্য যে হাহাকারটা আমরা দেখতে পেয়েছি, আমি অকপটে স্বীকার করি যে আমরা পুলিশে প্রায় 38 বছর চাকরি করেছি। একটা রাজ্য চালাতে গেলে প্রশাসকের দরকার, সেখানে আইপিএস, আইএএস, পুলিশ সাব ইন্সপেক্টর, ইন্সপেক্টর। এখন দেখছি প্রশাসন চালাচ্ছে ক্রিমিনালরা। আপনারা ভাবতে পারবেন না ভাই, ক্রিমিনালরা প্রশাসন চালাচ্ছে। সন্দেশখালিতে ডিজি গাছে কোনো পাত্তাই দেয়নি। আপনাকে আবার বলছি, এই যে সন্দেশখালিতে শাহজাহান, এই যে আপনাদের ফলতার যে আজকে জাহাঙ্গীর, আপনি আমাকে বলুন ক্যানিংয়ের আপনারা জানেন কি থানাগুলো ঢুকছে? আপনারা যদি বিশ্বাস না করে একটু দেখে আসুন, যে আমরা ফলতাতে চাকরি করেছি, ওই ইয়েতে ভাঙড়ে একটা থানা, কত সুন্দর ক্রাইম কন্ট্রোল ছিল, ওটাকে এবার 7টা থানা করেছে। 7টা থানা করে ওই থানাগুলোর অবস্থা দেখুন, এক একটা আইসি আবার 2টো থানাকে সামল দিচ্ছে। কেন আজকে কথা বলছি? এই যে ক্যানিংয়ের যে এমএলএ শওকাত, এই শওকাতকে 28টা মানে জেড ক্যাটাগরি দিয়েছে। আপনি ভাবতে পারছেন ভাই? আপনারা শুধু নিজের মনকে জিজ্ঞাসা করুন কাকে দিচ্ছে। আপনি যদি দেখেন 2018, 2019, 2021, 2023-এ কীভাবে এই আন্ডার দ্য লিডারশিপ ওই শওকাত মোল্লা কীভাবে হত্যালীলাটা চলছে, আপনাকে আপনাদের স্মরণ করিয়ে দিই 2023 সালে এখন বর্তমান যে এডিজি সাহেব আছেন, ডিজি সাহেব আছেন মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা, উনি ওখানে গিয়েছিলেন, ইলেকশনের আগে ওনাকে পাঠানো হয়েছিল ওখানে কন্ট্রোল করার জন্য। আপনি দেখবেন সুন আফটার রিটার্ন ওখানে সংখ্যালঘু সম্প্রদায়ের 7 জন খুন হয়েছিল 2023-এ। সেই যে লিডার আজকে শওকাতকে 28 জন কনসিস্টিং 28 মেম্বার, মানে আমি বলছি আপনাদের, আমরা পুলিশে যারা চাকরি করি, আমরা অফিসার ইনচার্জ যখন এলাকায় রেডে যাই বা যখন মব হয়, তখন প্রথম আমরা ছুটে যখন যাই 2 জন কনস্টেবলকে নিই, ম্যাক্সিমাম 4 জন, তারপরে আলিপুর থেকে ফোর্স আসে। কিন্তু এই শওকাতের আপনি খালি দেখুন, জাহাঙ্গীরের খালি দেখুন গাড়ির মিছিলটা, যে 28 জন আর্মস নিয়ে, আবার কারবাইন মানে স্টেন গান নিয়ে তাকে শওকাতকে গার্ড দিচ্ছে। কোথা থেকে তার এলাকা হচ্ছে ক্যানিং থেকে একদম সোজা বজবজে চলে যান। তাহলে কেন দেওয়া হলো?
জাহাঙ্গীরকে কেন দেওয়া হলো আজকে একদম স্পষ্ট প্রমাণিত হয়েছে। আজকে জাহাঙ্গীর ওইখানে যে ট্রিপলগুলো পাওয়া গেছে আপনারা দেখেছেন, ওখানে লোকেরা বলছে এখানে তো অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় আসছে। আপনারা দেখেছেন বিষ্ণুপুরের যে এমএলএ, আমি সত্যি বলছি আমি বিষ্ণুপুরে চাকরি করেছি। এই দিলীপ মণ্ডল আমার সাথে রেসর্ট যখন আন্দোলন করি 1986-এ আমার পাশে ছিল, কাঁধে কাঁধ মিলিয়ে ওরা করে, কত ভালো ছেলে। কিন্তু একে নষ্ট করেছে রাজনৈতিক নেতারা। কারণ আমি অবাক হয়ে যাই, গত 3-4 বছর আগেও এই দিলীপ মন্ত্রী ছিল, কিন্তু আমি দিলীপ বলেই ডাকি ওকে। ও শ্রদ্ধা করে নিজে বলেও বসবো যে অরিন্দম দা না থাকলে আমরা খুন হয়ে যেতাম। আর ওর বাড়ি থেকে যখন এত জিনিস পাওয়া যাচ্ছে, এত বিশাল প্রসাদ পাওয়া যাচ্ছে, এবং একটা ট্রেন দেখবেন সব জায়গায়, আপনি হুগলিতে দেখুন একটা সুড়ঙ্গ করে রেখে দিয়েছে। আবার আর তো আশ্চর্য লাগছে আমার যে ওই দিলীপ মণ্ডলের বিষ্ণুপুরের যে বাড়িটা, সেই বাড়িটা আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার ফলতা থেকে যখন আসতো ওখানে রেস্ট করতো। আচ্ছা, এরা তাহলে দেখতো না কি করে আজকে চোখের নিমেষে এরকম বাড়িগুলো হয়ে যাচ্ছে, রাজপ্রাসাদগুলো সব আমার আপনার টাকা, সমস্ত আমার আপনার টাকা, কিভাবে আজকে দুর্নীতিগ্রস্ত। এবার আপনি যে প্রশ্নটা করেছেন ইটস ভেরি ভাইটাল। অনেক হয়তো বলতে চাইবে না, আমি মাননীয় এক্স মুখ্যমন্ত্রীকে অত্যন্ত শ্রদ্ধা করতাম, কারণ ওনার সাথে থাকতাম, ওনার ডিউটি করেছি, কথা হতো। কিন্তু এই যে পেপারে এবং বিগত দিনে যে সমস্ত একের পর এক জিনিসগুলো বেরোচ্ছে, দেখুন আপনারা রাস্তায় যখন হাঁটবেন না, রাস্তা পথ চলার মাঝে যখন যদি কখনো ফুল দেখেন, আপনি ফুলটা কুড়িয়ে নেবেন, কারণ সুগন্ধির জন্য। কিন্তু এখন রাস্তায় হাঁটতে গিয়ে যদি আপনি নড়বড় মানে মানুষের বিষ্ঠা যদি পান, আপনি 10 হাত দূরে ঘৃণায় সরে যাবেন। তৃণমূলের আজকে এই অবস্থাটা হয়েছে, চতুর্দিকে মানুষ এত ঘৃণা করছে, চতুর্দিকে এত ঘৃণা। আজকে দেখলাম আমি সল্টলেকে সব্যসাচী দত্ত, একজন কাউন্সিলর, আচ্ছা তাকে এতদিন ধরে পচা ডিম, এখন দেখছি গোবর ছুঁড়ে মারছে। আচ্ছা, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন মেয়েরা, মহিলারা, তারা আজকে বুঝতে পেরেছে যে এদের জন্য আমাদের চাকরি হলো না, এদের জন্য আজকে আমরা ফ্যাক্টরি হলো না, এদের জন্য আজকে হসপিটালে হলো না, এদের জন্য আমরা লক্ষ্মীর ভাণ্ডার কোনোদিন ভাই শুনেছেন? লক্ষ্মীর ভাণ্ডার, আমরা চিরকাল লক্ষ্মীকে মা লক্ষ্মী বলি, মা লক্ষ্মী, সৌভাগ্য বলুন, আমাদের মানে শান্তি বলুন, ঘরের শান্তি বলুন, সমস্ত মা লক্ষ্মীর যে ইমেজ। আজকে এই তৃণমূল সরকারের এত ক্ষমতা যে এই মা লক্ষ্মীকে পুরুষ সাজিয়ে দিয়েছে, হি লক্ষ্মী হয়ে গেছে। কেন? আজকে দেখুন আমাদের মুখ্যমন্ত্রী নিজে, আমাদের প্রেসিডেন্ট যে মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী একটা লিস্ট দিয়েছে যে প্রায় 4000 পুরুষ লক্ষ্মী টাকা তুলছে, কোটি কোটি টাকা দুর্নীতি ধরা পড়েছে। কোন জায়গায় আপনি যাবেন? এবং আপনি আজকে কয়েকদিন আগে একটা চ্যানেলে বলছিল যে এই জায়গা থেকে দুর্নীতি, ওই জায়গা থেকে দুর্নীতি। আরে ভাই, আরজি করের সন্দীপ ঘোষ, ওখানে যে মর্গটা রয়েছে, সেখানে যে ডোম রয়েছে, তার থেকে পার্সেন্টেজ দিত। আপনারা জানেন কি তার থেকে পর্যন্ত পার্সেন্টেজ দিতে সন্দীপ ঘোষ, যাকে আজকে বেরোনো মুশকিল হবে তাদের এগেনস্টে। এবং ওই কেসে মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী জড়াবেই। আমি আপনাদের বলে দিচ্ছি, জড়াবেই যে বেরিয়ে আসার রাস্তা নেই। আরেকটা বলে দিচ্ছি আপনাদের, যে এই যে মুখ্যমন্ত্রী এগেনস্টে একের পর এক কেস হচ্ছে, সমন পাঠানো হচ্ছে। আচ্ছা, আপনি আমাকে বলুন তো ভাই, আপনারা অনেক, আমি আপনাদের একটা রেফারেন্স দিচ্ছি। সেই রেফারেন্স হচ্ছে গিয়ে যে মানুষ তো অন্তত একটা রিয়েলাইজেশন হবে, অপরাধ করলে তার শাস্তি আছে। আমি আপনাদের একটু দেখে বলি। 23/6/2022 পার্থ চট্টোপাধ্যায়কে অ্যারেস্ট করেছিল, প্রায় 3.5 বছর জেলে ছিল, বেরিয়ে চলে এলো, দেখুন আজকে জামিনে মুক্ত। আরেকটা বলছি, 27/10/2023 খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কতদিন অ্যারেস্ট ছিল? প্রায় 2.5 বছর অ্যারেস্ট ছিল। এবার ওনার হাত ধরে আবার মাননীয় এক্স মুখ্যমন্ত্রী বলছেন এই বালু হচ্ছে আমাদের অ্যাসেট। ভাইবে দেখুন। আরেকটা আপনাদের এক্সাম্পল দিয়ে শেষ করবো, প্রচুর আছে। 11/8/2022 অনুব্রত মণ্ডল 3.5 বছর তিহার জেলে ছিল। আপনারা জানেন জেল থেকে বেরোলে পরে কতগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে, কি করতে হবে কি করতে হবে না। আচ্ছা, আপনারা বলুন তো, এই অনুব্রত মণ্ডল তিহার জেলে যখন ছিল, ওর মেয়েটাও ছিল, ওখান থেকে বেরিয়ে এসে একজন ইন্সপেক্টরকে যেভাবে আনস্পিকেবল ফিল্দি ল্যাঙ্গুয়েজ বিং ইনটক্সিকেটেড করেছে, তো সে অন দ্য বেসিস অফ দিস সেই ওসি সুমোটো কেস করেছে। আপনারা জানেন সুমোটো কেস কেন হয়? যখন নাকি অফিসার ইনচার্জ 100% শিওর মনে হয় কেউ দেবে না ভয়ে, 100% শিওরের সুমোটো। এই সুমোটো করলো কেন? দেখুন আজকে তার মোবাইলটা সিজ করেছে প্রশাসন, কিন্তু এই অনুব্রত মণ্ডলের মোবাইলটাই সিজ করেনি। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আজকে এই যে এদেরকে অ্যারেস্ট করা হচ্ছে, সেই কেন্দ্রীয় বাহিনী বলুন, আজকে আমাদের স্টেট গভর্নমেন্টই বলুন, তাদের শাস্তি হবে তো। আজকে জাহাঙ্গীরকে নিয়ে খুব হইচই হচ্ছে। আপনাদের বলে দিই, গতকালকে আমি বলেছি আই পেইড মাই ডিপ রেসপেক্ট টু ডিজি অ্যান্ড আইজিপি মিস্টার সিদ্ধিনাথ গুপ্তা। কেন বলেছি? আমি ওনার সাথে চাকরি করেছি।
উনি শিলিগুড়িতে এসপি ছিলেন। শিলিগুড়িতে থাকাকালীন আপনারা একটু খোঁজ দিন, ওখানে থাকাকালীন কামতাপুর লিবারেশন অর্গানাইজেশন যখন একের পর এক গুলি করে হত্যা করেছিল, উনি ইজ অনলি দ্য এসপি, উনি কিন্তু নির্মূল করে দিয়ে এসেছিল। এবং এই যে জাহাঙ্গীর ধরা পড়েছে, এসটিএফ ধরেছে, ঠিক আছে, আই পেইড বাই ডিপ রেসপেক্ট টু ডিজি সাহেবকে কেন বলছি, কারণ এই যে ওনার ওই দার্জিলিংটা পুরো হাতের তালুর মতো ছিল। এই যে পানি ট্যাঙ্কি থেকে ধরা পড়লো, আপনারা জানেন দার্জিলিংয়ের সাব ডিভিশন হচ্ছে কি আপনার শিলিগুড়ি। এই শিলিগুড়ি থেকে যখন পালাচ্ছে, টোটালি কি ওটা ইন্টারসেপ্ট বলে, এটাকে ইন্টারসেপ্ট বলে, কল ডিটেলস বলে, সোর্স ইনফরমেশন বলে, টাওয়ার লোকেশন বলে, এই থেকে ধরা পড়ে গেছে। এবং তার জন্য 100 বার 1000 স্যালুট জানাই আমাদের ডিজি সাহেবকে, যে হ্যাঁ উনি করে দেখিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা খুব চেঁচামেচি করছি, দেখুন খুব টিভিতে একেবারে সেই জাহাঙ্গীরকে ধরে বলে কী হবে, আপনি বলুন না কী হবে। আমি আপনাকে 3টে এক্সাম্পল দিলাম, পার্থ চট্টোপাধ্যায়, বালু, এবং আপনি এই যে আপনার সল্টলেকে যে আপনার সুজিত বসু অ্যারেস্ট হয়েছে, আপনারা কি জানেন এত বড় ঘৃণ্য অপরাধ করেছে, তার মেয়ের বিয়েতে তার মেয়ের যা ওজন, তার সেই ওজনে সোনা দিয়েছে, আপনারা জানেন বোধহয়। সে আজকে জেলে রাজার হালে আছে। ও কি রাজনৈতিক আসামি? কখনো নয়, জেনারেল ক্যাটাগরি। তাকে দেখুন আজকে কি অবস্থা রেখেছে। অতএব আমি আমার তীব্র প্রতিবাদ হচ্ছে গিয়ে যে জেলে যারা যাচ্ছে, এবং কাস্টোডি ট্রায়াল কেন হবে না, ভারতীয় ন্যায় সংহিতা আপনারা দেখে নেবেন। মিস্টার অমিত শাহ আজ থেকে 3-4 মাস আগে বলেছে 60 দিনের মধ্যে চার্জশিট। ইয়েস, এই ইডি যে তদন্তগুলো করে, এটা দেখবেন PMLA অ্যাক্ট, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, তাতে 60 দিনের মধ্যে চার্জশিট দিচ্ছে। কাকে দিচ্ছে আপনারা জানেন, কাকু সুজয় ভদ্র। আপনারা দেখুন ওকে নিয়ে কত কাণ্ড হলো, ওরে বাপরে বাপ, সে পিজি থেকে আজকে ESI হসপিটালে নিয়ে যাওয়ার জন্য অত ডাক্তার, অত অক্সিজেন সিলিন্ডার, আজকে দেখুন ভয়েস কল পাওয়া গেল। আজকে স্পষ্ট হাইকোর্টে প্রমাণিত হচ্ছে যে লিপস অ্যান্ড বাউন্সের মধ্যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডাইরেক্টলি ইনভলভ রয়েছে। আপনি দেখে রাখুন যে আইও কত বড় শয়তান এবং অপদার্থ হলে আইও আজকে তদন্ত করছে, নামটা অভিষেক টাইটেলটা দিচ্ছে না। কেন দিচ্ছে না? ওই ঠিক আপনি দেখে নেবেন ওই আরজিকর ইস্যুর মতো সন্দেহ করে রেখে দিচ্ছে। কেন, কি কারণ? আপনাকে আরেকটা কথা বলছি, কারণ এই যে মমতা আমাদের এক্স মুখ্যমন্ত্রী বাড়িতে যাচ্ছে, এটা তো তদন্ত হবে। তদন্ত না হলে ভালো, তদন্ত একটা বিচারক বাজার করতে যাচ্ছে, তার সামনে একটা খুন হলো, উনি তাকিয়ে দেখলেন, সেই কেসটার ট্রায়াল হচ্ছে সেই বিচারকের আন্ডারে। তো উনি কি আবার ফাইল না দেখে বলে দেবে আমার চোখের সামনে হয়েছে আমি 10 বছর জেল দিলাম? হয় না। ইউ আর টু মেনটেন অল ফর্মালিটিস। সেটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক এক্সপার্ট, মেডিকেল এক্সপার্ট, 106 স্টেটমেন্ট, এই নিয়মগুলো করতেই হবে। আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রীর এগেনস্টে যে তদন্তগুলো হচ্ছে, এই তদন্ত যদি আজকে প্রশান্ত বর্মনের মতো হয় ভিডিও, কারণ আপনারা জানেন যে প্রশান্ত বর্মন একজন খুনি ভিডিও, উনি আজকে নীলগাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার অফিসে যাচ্ছে, অথচ পুলিশ ধরতে পারছে না। আচ্ছা ছেড়ে দিন তো ভাই, আগে তো সরকার করতে পারেনি, আপনি এই নতুন সরকার এসছে, আমাকে এখন বলবে যে আমি বিজেপি বিরোধী অমুক। আমি ন্যায় কথাটা বলছি, এই 4 তারিখের পরে যখন নাকি আজকে এই বিজেপি সরকার এলো, আপনি বলুন তারপরে এখন পর্যন্ত কেন এই প্রশান্ত বর্মন ভিডিও অ্যারেস্ট হলো না? কী কারণে হলো না? কী কারণে হতে পারছে না? আমাদের এখন উন্নত প্রযুক্তি এসে গেছে, তা সত্ত্বেও আজকে হাইকোর্টকে গত 3 দিন আগে অর্ডার দিতে হয়েছে যে ওকে ইমিডিয়েট অ্যারেস্ট করতে হবে। আর যে আইও আজকে 6 জনের মধ্যে 5 জনের এগেনস্টে চার্জশিট দিয়ে এই ভিডিওকে বাদ দিয়ে দিয়েছে। আপনারা ভাবুন, এই ভিডিওকে বাদ দিয়ে দিয়েছে ওই কেস থেকে। হাইকোর্ট এটা ধরেছে যে যেখানে একবার এই তদন্তকারী অফিসার বলছে যে এই হচ্ছে মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড অফ দিস মার্ডার কেস, আর সে আবার এই কেস থেকে বাদ দিয়ে দিয়েছে। অতএব এই আইওর এগেনস্টে হাইকোর্ট, আমি সেদিনও বলেছি, এই আইওর এগেনস্টে ইমিডিয়েট প্রসিডিং করতে হবে, ইমিডিয়েট তাকে সাসপেন্ড করতে হবে। দেখুন হাইকোর্ট পরশুদিন ঠিক এই অর্ডারটাই দিয়েছে যে এই আইওর এগেনস্টে ইমিডিয়েট অ্যাকশন নিতে হবে। আমার মনে হচ্ছে আপনাদের বোঝাই যে তদন্ত হয়েছে, পুলিশ ধরেছে, আমরা হাসাহাসি করছি, আনন্দ করছি, আমরা ডিম ফাটাচ্ছি, কোনো লাভ নেই। ওই যে বললাম 21 থেকে 22,000 আজকে বিচারাধীন আসামি যারা রয়েছে আজকে কোর্টে পড়ে আছে, তাদের কেউ দেখাননি, আজকে জেলে তারা পড়ে আছে, কেউ বিশ্বাস করুন কেউ দেখাননি ওরা। আর হচ্ছে রাজনৈতিক নেতারা দেখুন আজকে যাচ্ছে, হাজার হালে থাকছে। আপনারা ভাবতে পারেন, দর্শকবৃন্দকে বলি, এই যে প্রেসিডেন্সি জেলে 2022 সালে রেকগনাইজড ডাক্তার, শুনে রাখুন, রেকগনাইজড ডাক্তার, যে ডাক্তার ওই প্রেসিডেন্সি জেলে আসামিদের নাকি আজকে ট্রিটমেন্ট করে, সেই ডাক্তার গাঁজা নিয়ে ধরা পড়েছে। আবার বলি, ক্যানাবিস, গাঁজা নিয়ে ধরা পড়েছে এই ডাক্তার। মানে ওই যে আসামিদের পর্যন্ত গাঁজা সাপ্লাই দিয়ে সে টাকা পাচ্ছে।
তাহলে এইখানে গিয়ে কি করে রেকটিফাই হবে? এটাকে আমরা সংশোধনাগার বলছি। আরও একটা কথা বলে দিই, এই সংশোধনাগারে মন্ত্রী কে ছিল? সেই মন্ত্রী ছিল যে অখিল গিরি, সে হচ্ছে গিয়ে একদম আমাদের রাষ্ট্রপতিকে পর্যন্ত অপমান করেছে। তারপরে যে আজকে কারাগার মন্ত্রী হলো, তিনি আবার প্রতীকবাবু না কি নামে 3 কোটি টাকা নিয়ে ধরা পড়ে বসে আছে। তাহলে এখানে রেকটিফাই হবে কি করে? একমাত্র আইনটা দেখুন। আপনি আমি গেলে কি অবস্থা হবে জেলে, আর এরা রাজার হালে আছে। আপনি সুজিত বসুর অবস্থাটা একটু খোঁজ দিন, রাজার হালে আছে, অথচ কোটি কোটি টাকা আয় করেছে। আজকে সব্যসাচী দত্তকে দেখুন, আজকে যে ঠিক এই কোটি কোটি আপনার আমার টাকাগুলো, ত্রিপুলগুলো বাড়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদের হুগলিতে আজকে ধরা পড়েছে, আমি আপনাদের বলে দিই, হুগলিতে একজন ধরা পড়েছে, সেই ধরা পড়েছে নামটা আপনাদের বলে দিই, আমি অবাক হয়ে গেলাম। উত্তম রায়, কাউন্সিলর শ্রীরামপুর। আচ্ছা, ভাবতে পারেন, আবার বলি, আপনারা শুনে নিন। উত্তম রায়, কাউন্সিলর শ্রীরামপুর, 7টা বউ, 50 কোটি টাকার সম্পত্তি, 13খানা হোটেল, কাউন্সিলর। আরও একটা বলে দিই আপনাদের, ডায়মন্ড হারবারে কামাল পোলে, যে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে না যে ডায়মন্ড মডেল, দেখুন অবস্থাটা কি। কামালপোল জিপি প্রধান হচ্ছে কি মইদুল ইসলাম। তা বাড়িতে পুলিশের পোশাক এবং প্রচুর গুলির খোল পাওয়া গেছে। আরও একটা বলি আপনাকে, এই ডায়মন্ড হারবার মডেল, কপাটহাট, লাইব্রেরিতে বই নেই, কি রয়েছে ওখানে? মদের বোতল। আমি আপনাদের বলি ভাই, মনে কিছু করবেন না। আমি বিভিন্ন জায়গায় যাই, আগে ছোটোবেলায় আমরা দেখতাম চাঁদের পাহাড় বইটই পড়তাম লাইব্রেরি থেকে, মা তো পয়সা দিতে পারতো না, ওই কার্ডে সই করে বইগুলো নিয়ে এসে বাড়িতে পড়তাম, লেখাপড়া শিখতাম। আর এখন আপনারা শুধু বই, আপনারা যান লাইব্রেরিতে যান, শুধু এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতগুলো কবিতার বই রেখে দিয়েছে, আপনি পাবেনই না ভালো বই। তাহলে এই যদি আজকে আমাদের শিক্ষার মতে হয়, এই যদি আজকে আমাদের রাজ্যের ক্ষতি যেগুলো হয়েছে, আমি মনে করে থাকি এই আজকে বোধহয় 1 মাস কমপ্লিট হলো নতুন গভর্নমেন্টের, আমি 1000 স্যালুট জানাই আমাদের মুখ্যমন্ত্রী যিনি হয়েছেন। উনি তো খুন হয়ে যেতেন, এর আগেও তোমাদের চ্যানেলে বোধহয় আমি বলেছি উনি খুন হয়ে যেতে পারতেন, কিন্তু আমি স্যালুট জানাই। কেন জানেন ভাই? যে রাজনীতিবিদ দেশকে ভালোবাসে না, যে রাজনীতিবিদের মধ্যে আজকে আমার মাতৃভূমির প্রতি কোনো দায়বদ্ধতা নেই, সে কোনোদিন রাজনীতিবিদ হতে পারে না। আপনি বলুন তো, একই আইন, একই সেন্ট্রাল গভর্নমেন্ট বারবার বলছে আজকে বিএসকে জমিয়ে দিচ্ছে না। আজকে আমি নর্থ বেঙ্গলে চাকরি করেছি, আপনারা জানেন না 7 সিস্টার্স, আপনারা জানেন না যে চিকেন নেক যেটা রয়েছে কত ইম্পর্টেন্ট, ওখান থেকে নেপাল, চায়না যে কোনো সময় অ্যাটাক করতে পারে। কিন্তু আজকে বারবার বলা সত্ত্বেও এক্স চিফ মিনিস্টার কোনো অবস্থাতেই দিল না। আপনি চিংড়িঘাটা যান, আমি তো তিলজলা থানায় ছিলাম, আপনার চিংড়িঘাটা যান, মাত্র কহাত লম্বা ওই জায়গাটাতে কিছুতেই উনি মেট্রোটা করতে দিলেন না। আজকে রেলমন্ত্রী গত কয়েকদিন আগে এখানে এসে যে মানে কি বলবো, এক ঝুড়ি উপহার নিয়ে এসছে আমাদের জন্য, কত আমাদের ভালো লাগে। কিন্তু উনি একটা খুব মূল্যবান কথা বলেছেন, আপনারা যদি শুনে থাকেন, ওনার বক্তব্য, ইজ এ হাইলি কোয়ালিফাইড লোক, নির্ভীক এবং ভীষণ সৎ মানুষ। আপনি শুনে নেবেন কথাটা, রিপিটটা একটু দেখে নিন। উনি বলেছেন, এই পশ্চিমবাংলায় এই ভোটে বিগত সরকারকে চলে যাওয়ার জন্য সারা ভারত বেঁচে গেছে। আমি আপনাদের বলছি, এই কথাটা আপনারা খুব গুরুত্ব দিয়ে শুনুন, যেটা তোমাদের চ্যানেলের আগে আমি বলেছিলাম। আপনারা যদি মনে করে থাকেন যে এই ভোটটা শুধুমাত্র আজকে ভারত মানুষ যাতে নিশ্চিন্তে ভোট দিতে পারে সেই কারণে, সত্যি ঠিক, কিন্তু তার থেকেও বড় যেটা আজকে রেলমন্ত্রী বলে গেল, অশ্বিনী বৈষ্ণব সাহেব বলে গেলেন, যে আজকে এই ভোটে এই তৃণমূল চলে যাওয়া মানে সারা ভারত বেঁচে গেছে। যে কনস্পিরেসি হচ্ছিল, সেই কনস্পিরেসির জন্য হু হু করে আজকে অনুপ্রবেশকারীরা ধরতো, এবং সন্ত্রাসবাদ থেকে শুরু করে আজকে পাকিস্তান থেকে শুরু করে সমস্ত ঢুকে যেত। এবং এটা ইস্যু হতো কি, এখান থেকে আধার কার্ড তৈরি করে অল ইন্ডিয়া আজকে স্প্রেড আউট করতো, যেটা গুজরাটে আপনারা দেখেছেন প্রায় 4000 আধার কার্ড যেগুলো ধরা পড়েছে, সব এই ওয়েস্ট বেঙ্গল থেকে, সমস্ত ওয়েস্ট বেঙ্গল থেকে আজকে তো ধরা পড়ছে। অতএব আমি মনে করে থাকি যে আপনারা অত্যন্ত, বিশেষ করে এই টিভি চ্যানেলে যারা আপনারা দেখেন, আপনাদের কমেন্টসগুলো আমাকে পুরুলিয়াতে দেখিয়েছে, আমি অত দেখার সময় পাই না। আমার খুব ভালো লেগেছে যে হ্যাঁ, আপনারা সত্যিই খুব মানে সমাজদার, যে আপনারা দেশকে ভালোবাসেন। অতএব আমারও মনে হয় যে বিরাট একটা কনস্পিরেসি চলছিল। এই কনস্পিরেসি প্রথম 2025 সালে ফেব্রুয়ারি মাসে 14 তারিখে ফেব্রুয়ারি মাসে মিস্টার অজিত দোভাল একদম স্পষ্ট বলে দিয়ে গেছে, একদম মিলে গেছে, দেখুন পুরো মিলে গেছে, যে এখানে কীভাবে ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে। কেন স্টার্ট হলো এই কারণে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এবং ইন কনসাল্টিং অ্যান্ড কনস্পিরেসি অফ বাংলাদেশ ওখানকার সন্ত্রাসবাদীর সাথে যুক্ত হয়ে দেখবেন অলরেডি গতকালকেও হাদিকে নিয়ে কি বলছে একদম। যে তুমি চলে আসো, তুমি চলে আসো, তুমি বাংলাদেশে চলে আসো, তোমাকে বারবার বলছি তুমি ভারত ছাড়ো। মানে কত বড় কনস্পিরেসি দেখুন, যে আজকে তারা বলছে যে একটা কনস্পিরেসি ছিল এই ভোটের পরে 100% জিততো, যদি জিততো এই মণ্ডল কমিটির সেক্রেটারি থেকে শুরু করে কমিটি থেকে শুরু করে যারা বিজেপি করে বা সিপিএম করে কংগ্রেস করে তাদেরকে হত্যালীলা স্টার্ট করে দিত, কেউ ঠেকাতে পারত না। এই অশ্বিনী বৈষ্ণব যে কথাটা বলেছে, কত মারাত্মক কথা বলেছে, এটা কি রাজনীতি? এই কারণেই কি আজকে আমাদের এক্স মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা মানে চোখের নয়নের মণি বলেছিলাম যখন উনি চলে আসেন? আমার তো আজও মনে আছে, বিশ্বাস করুন ভাই, আমি 2011 সালে তখন তিলজলা থানায় আমাদের এসপি ডেকে বললো যে অরিন্দম কোনো অবস্থাতে রিগিং যেন না হয়। আমাদের একজন বললো স্যার আমাদের তো তাহলে বলির পাঠা করবে, বলে করবে রিগিং করতে দেবে না। ওখানে মিস্টার রবীন্দ্র ছিল, ওখানে জাভেদ খান ছিল, কিন্তু দেখুন আমাদের এসপি আমাদের তখন শক্তি ছিল যে একদম লড়ে যাবে তোমরা। দেখুন আমরা কিভাবে লড়াই করেছি। আপনারা তিলজলা থানায় যদি কেউ থাকেন আপনারা সেই দিনগুলো মনে করে থাকুন যে আমরা কি পরিশ্রম করেছি, লাঠিচার্জ করেছি, একটা লোককে আমরা ভয় দেখিয়ে ভোট বন্ধ করাতে পারিনি, কেউ না পারেনি। আর আজকে দেখুন আপনি, মানে আমার বুকটা ফেটে যায় 2019 সালের সন্দেশকালের ইস্যু। আজকে মাননীয় এক্স মুখ্যমন্ত্রী যখন হাইকোর্টে যাচ্ছে আর আপনাদের এক এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন চেঁচাচ্ছে, আমার খুব হাসি পাচ্ছিল। কেন জানেন? কারণ হচ্ছে কি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে যখন হত্যা করছে, গলা কাটছে, তখন আপনারা দৃশ্যটা মনে করুন। সেই সময় আজকে জনস্বার্থ মামলা হাইকোর্টে হলো যে ওখানে কেন্দ্রীয় বাহিনী লাগবে। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আপনাদের বলছি এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ষাঁড়ের মতো চিৎকার করে, সে হাইকোর্টকে গিয়ে বলেছে ওখানে কেন্দ্রীয় বাহিনী কোনো দরকার নেই, স্টেট পুলিশ ইজ সাফিসিয়েন্ট টু কন্ট্রোল দ্য মব। ভাবতে পারছেন? আরেকটা আপনাদের বলে দিই, দেখুন গভর্নমেন্টের উপর আমরা কেন আজকে ঘৃণা এসছে মানুষের। আপনাদের মনে থাকবে যে বেলডাঙ্গা যখন ইস্যু হচ্ছে, বেলডাঙ্গা এই মুর্শিদাবাদ, আপনারা জানেন এই মুর্শিদাবাদের বেলডাঙ্গায় যখন ইস্যু হচ্ছে 30 ঘন্টা প্যারালাইজড করে দিয়েছে। একের পর এক বাড়িঘর ভাঙছে, যা খুশি তাই করছে। এসপি কী করছে? অশোকস্তম্ভ, এখানে অশোকস্তম্ভ লাগানো। উনি বলছেন যে শুক্রবার আছে, আমরা একটু ওয়েট করছি। আচ্ছা আপনি বলতে পারেন যে শুক্রবারের জন্য অ্যাকশন হবে না? আমার মা বোনদের ইজ্জত চলে যাবে শুক্রবারের জন্য। এই যে অপদার্থ এসপি, আমি বলছি এই যে অপদার্থ এসপি, এই যে সোলজার, এই যে আইপিএস অশোক স্তম্ভ নিয়ে বসে আছে, তাকে ইমিডিয়েট সাসপেন্ড করা দরকার। আপনাদের একটা ঘটনা বলি, আমি জানি না টাইম পাবো কি না। আমি তিলজলা থানা থাকতে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এসেছিলেন, মিস্টার কালাম এসেছিলেন। আই পেড মাই ডিপ রেসপেক্ট টু। কেন জানেন? উনি প্রায় 1200 স্টুডেন্ট নিয়ে একটা বক্তব্য রাখতে এসেছিলেন। আমি তো বড়োবাবু আমি যাবোই, এত সুন্দর বক্তব্য উনি রেখেছেন, আমি ভাবলাম ওনাকে একটা প্রণাম করতে যাব। আমি এপিজে আব্দুল কালাম, শুনে রাখুন। তা আমি যখন পিছনে গেট দিয়ে সায়েন্স সিটিতে পিছনে দেখতে গেলাম, গিয়ে আমি বললাম স্যার মাই ডিজায়ার ক্রপড আপ ইন মাই মাইন্ড টু টাচ ইউর ফিট। তো উনি আমাকে এরকম করে বলছেন নাও নাও নো। আমিও পায়ে হাত দেবো, উনি দেবে না। আমার এসপি বলছে যে অরিন্দম, ইনি হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, তুমি চেনো? এই তুমি যে ফোরস্কেপটা পড়েছো ওখানে অশোক স্তম্ভ আছে, ওটাকে নামাও, নামিয়ে অশোক স্তম্ভকে অপমান করো না। আপনি জানেন সেদিন আমার চোখ দিয়ে জল এসে গেছে যে একজন আমাদের উনি তখন ছিলেন, যে অশোক স্তম্ভকে কত শ্রদ্ধা করে, কত সম্মান জানায়। আর এই আইপিএস এত কুলাঙ্গার আইপিএস, আমি আপনাকে বলবো কুলাঙ্গার বলছি, যে সে মা বোনের ইজ্জত দিচ্ছে, আজকে বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে। আজকে সে বলছে যে আমরা এখন চিন্তা ভাবনা করছি, মানে এখন পর্যন্ত দিদান মুখ্যমন্ত্রী সিগন্যাল দেয়নি। শুক্রবার 30 ঘন্টা এবং বলছে শুক্রবারে আমরা এখন অ্যাকশন নিতে পারবো না। ভাবতে পারছেন? অথচ আজকে যদি মুসলিম, বলতে বাধ্য হচ্ছি, সংখ্যালঘু সম্প্রদায়ের বাড়ি যদি আজকে অ্যাটাক হতো, ওই রাত্রেবেলা দুটোই হোক আজকে ম্যাশ করে দাও। এটা কি ঠিক? আমার এক্স মুখ্যমন্ত্রী তো 10 কোটি মানুষের মুখ্যমন্ত্রী, ওনার দায়িত্ব সবাইকে সমানভাবে দেখা, কিন্তু একটা ভাগ করে দিয়ে গেছে। আমি 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 খুব দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়দের আপনারা দেখছেন লাঠি বোম টোম নিয়ে যাচ্ছে, আপনি দেখবেন এই ছেলেগুলো কিন্তু ক্রিকেট খেলার সময় পাগলের মতো ক্রিকেট খেলা দেখে, এরা কিন্তু আবার ফুটবল খেলা দেখে। এদের হাতে বই দিচ্ছে না, এদের হাতে পেন দিচ্ছে না, এদের হাতে আর্মস তুলে দিচ্ছে, এবং ইন এক্সচেঞ্জ অফ মানি এলাকা দখল করো, আমাকে টাকা দাও।
এভাবে চলতে পারে না। ঈশ্বরের কাছে অপার করুণা। আর আপনাদেরকে বলি যে আপনারা সত্যি 95% যে ভোট হয়েছে, কোচবিহারে আমি চাকরি করেছি, 95-93% মানুষ ভোট দিয়েছে। এই ভোট দেওয়াটার কারণ হচ্ছে কি যে রিফ্লেক্ট, যে স্বাধীনতা পেয়েছে, একটা স্বাধীনতা যুদ্ধে যেন জয়ী হওয়ার মতো মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। এত বছর ভোট দিতে পারেনি, ভোট দিতেই দেয়নি। তাহলে আমার 2021 থেকে 2023 পর্যন্ত যদি নির্বাচন না হয়, কিসের নির্বাচিত সরকার? আপনি বলুন না, কিসের নির্বাচিত সরকার? নির্বাচনই হয়নি। আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রীর এগেনস্টে যে কেসগুলো হয়েছে এগুলো তদন্ত হবে, এবং যদি অপরাধী হয় অন্যান্য যেদের মতো তাদের ওনাকেও অ্যারেস্ট হবে, ওনারও শাস্তি দিতে হবে। কেননা ইন্ডিয়ান কনস্টিটিউশন আর্টিকেল 361 বলছে যে একমাত্র প্রেসিডেন্ট অ্যান্ড গভর্নর ছাড়া ক্রিমিনাল কেস হয় না। যার জন্য আপনাদের এর আগেও বলেছি, ইন্দিরা গান্ধী অ্যারেস্ট হয়েছে, জয়ললিতা অ্যারেস্ট হয়েছে, লালু প্রসাদের জীবন একেবারে শেষ হয়ে গেছে, কেজরিওয়াল অ্যারেস্ট হয়েছে, উনি অ্যারেস্ট হবে না কেন? আমি তো আগে থেকে বলবো না, তদন্ত যদি ঠিক হয়। কারণ গত কয়েকদিন আগে হাদিকে নিয়ে যে বক্তব্য বলেছে, আজকে দেশবাসী বলছে উনি হচ্ছে কি আজকে রাষ্ট্রদ্রোহী এগেনস্টে বলেছে। আজকে ন্যাশনাল ইন্টিগ্রিটি, হারমোনি কথা বলছেন, সলিডারিটির কথা আমরা বলছি, উনি তো আজকে সাম্যদ্রোহী, শান্তিদ্রোহী, আজকে রাজদ্রোহী। যেভাবে আজকে কথা বলেছে, বাংলাদেশের সাথে আমাদের একটা ক্লাশ বাঁধিয়ে দিচ্ছে। এরকম হতে পারে কোনো? অতএব এই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আজকে আইনত যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে একটা এক্সাম্পল তৈরি করতে হবে। ভারতে আজকে 36টা স্টেট রয়েছে। আপনারা বলুন তো, 36টা স্টেটের মধ্যে আজকে 21টা না 22টা বিজেপি গভর্নমেন্ট। আপনারা শুধু বলুন তো, অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এরকম হচ্ছে? ভোটে হেরে গেছে, বলছে আমি হারিনি, আমাকে জোর করে হারিয়ে দিয়েছে। অতএব আমার মনে হয়, আমি আপনাদের আবার বলি যে এই বিজেপি গভর্নমেন্ট এসছে, এই কদিনে 1 মাসে উনি যে কাজ করে দেখাচ্ছেন, আজকে বিগত দিনের সরকার আজকে যদি 50 বছরও থাকতে করতো না।